আমাদের স্কুলগুলো হাজারে হাজারে বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেমেয়েগুলো পড়বে কোথায়? তাহলে কি বাচ্চা গরিব ঘরের ছেলেমেয়েরা পড়বে না, পড়াশোনা করবে না? ওখানে ওই ওর বেলা আগে লোকে বলতো কাজের বেলা কাজী, কাজ ফুরলে কিষেনজি। এখন এখানকার একে দেখিয়ে বলে কাজের বেলা বন্ধু, কাজ ফুরলে শুভেন্দু। ওকে খেপা একা রাস্তায় ছেড়ে দিয়েছে বিজেপি, ওর পিছনে আর নেই। ও একা ওরকম চরকির মতো লাট্টুর মতো ছুটে যাচ্ছে আর এইসব বলে যাচ্ছে, কিন্তু বলে কি হবে? মুদ্রা কথাটা কি? কিসের ইনসাফ, কিসের বিচার? আমাদের দেশের, আমাদের রাজ্যের রাজনীতিতে যারা আছেন মানে আছেন তো অনেকে যারা ক্ষমতায় আছেন, সরকারে যারা আছেন, তারা ক্রমাগত এমন সব বিষয় মানুষের জীবনের সামনে এনে হাজির করতে চান যে বিষয়ের সাথে প্রাত্যহিক জীবনের রুজি রুটির খুব মিল নেই। এই যে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব, এই যে চালটা আসবে, ওই যে শালপাতাটা যিনি দেবেন, যে গাড়িতে করে এসেছে সেই গাড়ির একটা পেট্রোলের দাম লেগেছে, এই চেয়ারগুলো যে ডেকোরেটর ভাড়া দিয়েছেন তার সংসারটা যেভাবে চলে, এই সবের সাথে কোনো সম্পর্ক নাই এমন জিনিসপত্র দিয়ে আমাদের মাথা ভরিয়ে রাখার চেষ্টা করছে আমাদের দেশের এবং রাজ্যের দুটো রাজনৈতিক দল। বিশেষত দেশে যে দলটি আছে, পূর্ব মেদিনীপুর জেলায় কিঞ্চিত বাড়াবাড়িও আছে, সেই দলটা গত 10 বছর মোটামুটি ভারতের মানুষের মাথার ওপর চড়ে ধেই ধেই নৃত্য করতে পেরেছে। তার কারণ গত 10 বছর ধরে আমরা বামপন্থীরা তো বটেই, বিরোধীরা সম্মিলিতভাবে তাদের বিকল্প কথাগুলো যত জোরে বলা দরকার ছিল তত জোরে বলে উঠতে পারিনি, বা বলার চেষ্টা করলেও মানুষের কান অবধি পৌঁছলেও মন অবধি পৌঁছতে পারিনি। বিজেপি যখন চেয়েছে, যেভাবে চেয়েছে গত 10 বছরে, কখনো মন্দির, কখনো কাশ্মীর, কখনো কেরালা, কখনো 3 তালাক, কখনো গরুর মাংস, এই করে চালিয়ে গিয়েছে এবং সেই মতো মানুষকে ওরা বোঝানোর চেষ্টা করেছে। মানুষ ভেবেছেন, কখনো কখনো ভেবেছেন হ্যাঁ তাই তো, ঠিক বলছে, এই ওই তাই। তৃণমূল যখন এসছে, তৃণমূল বিজেপির বিরোধিতা করতে এসে তৃণমূল আচ্ছা ঠিক আছে, তুমি ওই কি কিছুদিন দেখলাম কি করবে, এর মধ্যে গীতা পাঠ করবে কলকাতায়। তা তৃণমূল বলেছে তুমি গীতা পাঠ করবে, আমি চণ্ডী পাঠ করবো। বলছে তুমি রাম মন্দির বানাবে, আমি হনুমান মন্দির বানাবো। তৃণমূলও মোটামুটি এই করে গিয়েছে। পিসিমণি কি দরকার আমি জানি না, কিন্তু ভুল মন্ত্রে হিন্দুদের পুজো ইত্যাদি এসব বিষ্ণুমাতা বলেছেন বারবার। এর মধ্যে দিয়ে মানুষের রুজি রুটির যে কথাগুলো প্রত্যেক দিন আমার আপনার জীবনে, রাজনীতি আমরা করি, আমরা রাজনীতি বলতে কি বুঝি? রাজনীতি বলতে তো এটাই বুঝি আমরা যে আমাদের বেঁচে থাকা, আমাদের ভালো করে বাঁচার জন্য যে যে জিনিসগুলো দরকার, আমি একটা লোককে ভোট দিই কেন, সে একটা গিয়ে মন্দির বানাবে বলে না, আমার ব্লকের হাসপাতালটা, আমার ব্লকের প্রাইমারি স্কুলটা সে ভালো করে তৈরি করে দেবে। একটা লোককে আমি গিয়ে ভোট দিই কেন, সে আমার বাড়ির সামনের রাস্তাটা আমার তৈরি করে দেবে, আমার ঘরে যাতে টিউবওয়েলের জলটা আসে তার বন্দোবস্ত করবে, আমার বাড়ির সামনে যাতে আলো হয়। সে গিয়ে কার সাথে কোথায় গিয়ে শাহরুখ খান আর সালমান খানকে ডেকে নাচন কদন করবে? সালমান খানকে ডাকার জন্য তুমি মমতা, তোমায় ভোট দেবো কেন? আমি তো সিনেমায় দেখে নিতে পারি। এই তো সুন্দর চললো। আমার আপনার প্রত্যেক দিনের জীবনের দাবি দাওয়াগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের মিডিয়া, আমাদের দেশের মিডিয়া। এইটাই যদি এখন পায়ে হেঁটে এলো পদযাত্রীরা, এইটাই যদি দামি গাড়িতে করে এসি তাবু ফাবু এখানে থাকতো, থেকে যদি ভাইপো ওই কি খোয়ার যাত্রা কি একটা ওই সব যদি করতো, পালে পালে সব পিছন আসতো। মিডিয়ার একটা বড় অংশ, সবাই না হতে পারে, একটা বড় অংশ হয় তৃণমূলের কাছে নয় বিজেপির কাছে পয়সা খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে, ফলত তারা দেখাবে। এই করতে 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 গত 7-8 বছর, 10 বছরে নরেন্দ্র মোদী, আমি 14 সাল থেকে আসার পর থেকে টিভি খুললে এই যে দেখেন, কালকে এরকম অকাল বর্ষণ হলো, অভিদা বলার সময় বলছিল, আমি ভাবছিলাম বলবো, আমার কাজ সহজ করে দিল। কত সবজি ক্ষতি হয়েছে, কত মাঠের ধান আলু সব নষ্ট হচ্ছে। আর আপনি টিভি খুললে দেখবেন, মিডিয়া খুললে দেখবেন বলছে এই অকাল বর্ষণে আপনি কাকে মিস করছেন তার নামটা লিখুন বলে। অর্থাৎ আপনার জীবনের কথা, আপনার জীবনের প্রয়োজনের কথা, জীবনের যন্ত্রণার কথা,
রাজনীতির মূল ভাষ্য থেকে আস্তে 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 বার করে দেওয়ার চেষ্টা হয়েছে গত 7-8 বছর ধরে। যেটা করতে পেরেছে বলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিধানসভাটা বা লোকসভাটা খানিকটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দিতে পেরেছে। আমাদের কাছে এই ইনসাফ যাত্রার 1 পয়েন্ট গুরুত্ব, এক কথায় কি ইনসাফ যাত্রা কি, এক লাইনে এক কথায় বলতে গেলে রুজি রুটির প্রশ্নগুলো রাজনীতির বাইরে চলে যাওয়ার ফলে যে সমস্ত মানুষ বিপদে পড়ে গেছেন, সংকটে পড়ে গেছেন, আক্রান্ত হয়েছেন, তাদের জন্য ইনসাফ চাওয়া, তাদের জন্য সুবিচার চাওয়া। যে সমস্ত মানুষ মনে করছেন যে না আমি সন্ধ্যাবেলা টিভি খুললে শোভন বৈশাখীর ছ্যাবলামো দেখতে চাই না, আমি সন্ধ্যাবেলা টিভি খুললে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কিভাবে কমবে সেইটা দেখতে চাই, সেইটা নিয়ে তুমি ঘন্টাখানেক আলোচনা বসাচ্ছ না কেন, সেই সমস্ত মানুষের কথা বলার জন্য ইনসাফ যাত্রা। এই যাত্রা ভবিষ্যতের ইতিহাস লেখা হবে। ওই এসি গাড়িতে চড়ে যারা খোয়ার যাত্রা করেছে আর ওইসব করেছে তাদেরও ইতিহাস লেখা হবে ভবিষ্যতে। আর পায়ে হেঁটে যে পদযাত্রীরা, আমি মীনাক্ষী দিকে বলছিলাম যে পূর্ব মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি, বিভিন্ন জেলার বিভিন্ন কতগুলো শব্দের বিশেষ জায়গা থেকে এই যে বীর পদযাত্রী বলে আপনারা বলছিলেন, বীর পদযাত্রীরা 34 দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্ত ধরে ছুঁয়ে আস্তে 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 মানুষের কথা আত্মস্থ করতে 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 আসছে। আরো কিছুদিন হাঁটবে, সব শেষ হবে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে। এই গোটা রাস্তা জুড়ে আসলে এই পদযাত্রার একটাই লক্ষ্য, রুজি রুটির লড়াইকে রুটি কাপড়া মাকান, পানি বিজলি সড়ক, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথাকে বাংলার রাজনীতির মূল স্রোতে আবার ফিরিয়ে আনা। 7ই জানুয়ারি যে ব্রিগেড হবে সেই ব্রিগেডের কাটাছেড়া করতে সন্ধেবেলা যে টিভি চ্যানেল বসবে সেই টিভি চ্যানেল বলতে বাধ্য হবে যে এই একটা ব্রিগেড সমাবেশ দেখলাম, এখানে হিন্দু মুসলমান মন্দির মসজিদ, কেরালা কাশ্মীর, কে কি মাংস খাচ্ছে, কে কি কাকে বিয়ে করছে, কয়লা গরু বালি চাকরি এইসব নিয়ে কথা হলো না। এই একটা ব্রিগেড দেখলাম যে ব্রিগেডে মানুষের বেঁচে থাকার সমস্যাগুলো নিয়ে কথা হলো। ফসলের দাম, শ্রমিকের মজুরি, ক্ষেত মজুরের রোজের টাকা, মধ্যবিত্ত মানুষ তার বিয়ে, পেনশন, গ্র্যাচুইটি, হেলথ স্কিম দিয়ে এই যে সিভিক ভলান্টিয়ার ছেলেগুলো রাস্তায় আস্তে আস্তে দেখা হলো। আমি তো দেখা হলে জিজ্ঞাসা করি, আমাদের মিছিলের উপর সব থেকে বেশি মারধর করে এই সিভিক ভলান্টিয়ার ছেলে। পেটের দায় বা কিছু কিছু আছে তৃণমূল ঢুকিয়ে রেখেছে, যাই হোক তাদেরকে ধরা হলে তো জিজ্ঞাসা করি যে আর কতদিন 9,000 টাকার চাকরি ভাই, 18,000 টাকা পেতে ইচ্ছে করছে না? বলছে দাদা কিছু করার নেই, এই বাজারে এই যা আছে দিয়ে চলতে হবে, এই বাজারে এই যা আছে দিয়ে চলতে হবে, এখান থেকে বেরোতে হবে। আমাদের স্কুলগুলো হাজারে হাজারে বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেমেয়েগুলো পড়বে কোথায়? তাহলে কি বাচ্চা গরিব ঘরের ছেলেমেয়েরা পড়বে না, পড়াশোনা করবে না? এই এখানে মা কাকিমারা আছেন, মিড ডে মিল প্রকল্পকে ছোট করে আনছে সরকার, দিল্লির সরকার, আর যেটুকু এখানে আসছে টাকা, চালের টাকা মেরে দিচ্ছে তৃণমূল। একটা রাজনৈতিক দলের নাম হয়ে গেল চালচোর, এবং সেটা এমনি সময় না, মানুষের যখন সংকট, করোনা, লকডাউন, পালে পালে মানুষ মরছে, রোজগার নেই, চাকরি নেই, কাজ নেই, সর্বনেশে অবস্থা গোটা সমাজের, তখন একটা রাজ্যের শাসক দলের পরিহাস, তখন তার নাম হয়ে গেল চালচোর। সে চালের বস্তা ঘরে ঢোকাতে ব্যস্ত, আমফানের ত্রিপল ঘরে ঢোকাতে ব্যস্ত। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিন লোকসভা নির্বাচন, দুটোই পক্ষ আছে এখানে। এখানে এই নিয়ে আমাদের বামপন্থীদের কোনো ধোঁয়াশা নেই, কোনো সংশয় নেই, কোনো কনফিউশন নেই। সে যতই ওখান থেকে ভাইপো জোর করে কনফিউশন তৈরি করার চেষ্টা করুক, ভাইপো যতই এইসব বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা করুক, বামপন্থীদের চাই। কেন বামপন্থীরা যাবে তোমার কাছে? এই যা এসএসসি টেট থেকে শুরু করে যা যা আছে, 14 সালের টেট, তুমি মেদিনীপুরের তৃণমূল নেতা, তুমি কি করেছো কেউ জানে না লোকে? ওই ভাইপো না, সরি মাফ করবে, ওই এখানকার ওই ওখানে ওই ওর বেলা আগে লোকে বলতো কাজের বেলা কাজী, কাজ ফুরলে কিষেনজি, এখন এখানকার একে দেখিয়ে বলে কাজের বেলা বন্ধু, কাজ ফুরলে শুভেন্দু। ওকে খেপা একা রাস্তায় ছেড়ে দিয়েছে বিজেপি, ওর পিছনে আর নেই, ও একা ওরকম চরকির মতো লাট্টুর মতো ছুটে যাচ্ছে আর এইসব বলে যাচ্ছে। কিন্তু বলে কি হবে? যা যা কাগজপত্র বার করছো, যা যা চুরি টাকাতির কথা বলছো, সব চুরির সময় তো বাবা তুমি তৃণমূলে ছিলে, তখন তোমার বিবেক কোথায় ছিল? নাকি তখন সব বিবেক তখন হলদিয়ার পেট্রোল পাম্প আর ট্রলারের টাকার কাছে বিক্রি হয়ে গেছিল? বলতে হবে।
ফলত এই দুইয়ের একটাকে ধরেও লাভ নেই। আমাদের খুব পরিষ্কার কথা, ওই যে ওইখানে দিল্লিতে জোট হয়েছে, ইন্ডিয়া জোট, বলছে যে বামপন্থীরা আছে ওখান থেকে আবার ভাইপো চলে যাচ্ছে, পিসি চলে যাচ্ছে, তাহলে কি সব এক হয়ে গেল? আমরা বলছি না না, এক হয়। আমরা লড়ছি আদানির বিরুদ্ধে, রাম্বানির বিরুদ্ধে, রঘু ডাকাতের বিরুদ্ধে। সেই লড়াইতে যদি আমরা বড় ডাকাতের বিরুদ্ধে লড়ছি, সেই লড়াইতে এখন এই যে ধ্রুবদা মীনাক্ষীদির পাশে যদি একটা হঠাৎ ফ্ল্যাট চোর, কয়লা চোর চলে আসে, এসে বলে দিদি দিদি আমিও হাঁটবো, তাহলে অস্বস্তি হয়তো বটেই, সে অস্বস্তি আছে, কিন্তু ওকে এত পাত্তা দেওয়ার কি আছে? ও ওখানে বিজেপির মন্দির মসজিদের রাজনীতির উল্টো দিকে রুটির লড়াই, জাতের লড়াইয়ের উল্টো দিকে ভাতের লড়াই, সেই লড়াইয়ের মোদ্দা কথা, সেই লড়াইয়ের নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে বামপন্থীদের হাতে। ফলত আমরা ওই বোঝাপড়ার, ওই যা ইন্ডিয়া ইত্যাদি হয়েছে তার রাজনীতিটার মোদ্দা কথাটা আমরা বামপন্থীরা তৈরি করেছি। পাশে কে এলো না এলো, সে আসবে, কিছু আসবে, থাকবে, দুদিন থাকবে, চলে যাবে। ওর টিকিট ছাড়া ট্রেনে উঠেছে, টিটিকে দেখলেই সোজা বিড়ি হাতে করে বাথরুমে লুকিয়ে পড়বে তৃণমূল, যদি টিটি ওঠে। ও নিয়ে অত ভেবে লাভ নেই। আসল কথা হলো, তুমি দাঙ্গাবাজি করতে চাইছো, তুমি মারপিট পাকাতে চাইছো। এই যে 4-5টা রাজ্য ভোট হলো, সকালে আমি শুনছিলাম মানিকতলায় তাপসদা বলছিল, টানা চেষ্টা করে গিয়েছে বিজেপির নেতারা হিন্দু মুসলমান করার জন্য, টানা চেষ্টা করে গিয়েছে ঝগড়া বাঁধানোর জন্য মানুষের মধ্যে। আর তত বিরোধীরা টানা চেষ্টা করে গিয়েছে না রুজি রুটির কথায়। খেলাটা বিজেপির মাঠে বিরোধীরা গিয়ে খেলবে না, বিরোধীদের মাঠে, বিরোধীদের তৈরি করা ইস্যুতে, এজেন্ডাতে বিজেপিকে আসতে হবে। যখন আমাদের কেউ বলে যে তোমরা বামপন্থীরা দুর্বল হয়ে গেছো, বামপন্থীরা এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, আমরা বলি তখন যে হ্যাঁ ঠিক, 4টে ভোট কম পেয়েছি, হয় অনেক সময় সংসদীয় রাজনীতিতে এইসব বামপন্থীদের হয়। বামপন্থীদের কেন, যে কারুর হয়। এই এত লাফাচ্ছেন, পিসিমণি টিম টিম করে জ্বলছিলেন একা 2004 সালে, তার গজ বড়ে নৌকা সব হেরে গেছিল। বিজেপি এক সময় ভারতের পার্লামেন্টে 2 ছিল, অসুবিধা নেই, ওগুলো হয় রাজনীতিতে, আবার ওখান থেকে উঠেও যায়। কিন্তু বামপন্থার, বামপন্থীদের রাজনীতির ডিওয়াইএফআই এর প্রাসঙ্গিকতা এখানেই, যে চরম দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারীকেও ভোটে জেতার জন্য ডিওয়াইএফআই এর তৈরি করা এজেন্ডায় চাকরি প্রার্থীদের পাশে গিয়ে দাঁত কেলাতে হয়, কলকাতায় ছবি তুলতে হয়, চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়ে, না হলে ও বোঝে যে ও ভোট পাবে না পশ্চিমবঙ্গে। ফলত রুজি রুটির লড়াই, আমি আর কথা বাড়াবো না, এই রুজি রুটির লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত দিন যাবে তৃণমূল বিজেপিতে ভাগাভাগি করার চেষ্টা হবে। 18 সালে হয়েছে, 19 সালে হয়েছে, 21 সালে হয়েছে, টিভি মিডিয়াকে ব্যবহার করে ভাগাভাগি করার চেষ্টা হবে। একদলকে বোঝাবে তুমি যদি বিজেপিকে পছন্দ না করো তৃণমূলকে ভোট দাও, আরেক দলকে বোঝাবে তৃণমূলকে পছন্দ না করলে বিজেপিকে ভোট দাও। আমরা বলবো রুটি রুজির দাবি দেওয়ার পক্ষে দাও। ডিওয়াইএফআই ইনসাফ যাত্রায় বেরিয়েছে রুটি রুজির দাবি দেওয়াকে রাজনীতির সামনে নিয়ে আসতে, সম্প্রীতির কথাকে, মিলেমিশে বাঁচার কথাকে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, লেখাপড়ার ভয়ানক অবস্থা, কি পরিমাণ চুরি ডাকাতি, ফি কত বেড়েছে কলেজগুলোয়, ডেভেলপমেন্ট ফি, লাইব্রেরি ফি, কম্পিউটার ফি, ক্যাপিটেশন ফি, তোলাবাজি ফি, ঢপবাজি ফি, রংবাজি ফি, ফিয়ের পরে ফি বাড়ছে, কোথায় পাবে মা বাবারা? এই বিপদের সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকার কথাগুলো সামনে এসে বলতে হবে। এই বলার কাজে জীবনানন্দ দাশের ভাষায় তিমির বিনাশী আলোকবর্তিকা হয়ে এগিয়ে চলছে ডিওয়াইএফআই এর এই পতাকা। 34 দিন ধরে বাংলার বিভিন্ন রাজ্য জুড়ে, আরো কিছুদিন হাঁটবে, আমরা আসবো, আমরা বিভিন্ন ভাবে, ছাত্ররা আছে কাঁধে কাঁধ মিলি, প্রথম দিন থেকে থাকবো। তারপরে ব্রিগেড, তারপরে আরো বড় লড়াই, দেশ বাঁচানোর লড়াই, রাজ্য বাঁচানোর লড়াই। সেই লড়াইতে আমি যে কথাটা বারবার বললাম, রুজি রুটির কথাকে সামনে নিয়ে এসে, রুজি রুটির কথায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রশ্নটাকে সামনে নিয়ে আসতে হবে, বারবার আনতে হবে। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করব, সেটা করুন। তৃণমূল বিজেপি দেখবেন এমনি 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 পাতলা হয়ে যাবে। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।